জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। অস্ত্রবিরতি কার্যকর হতে না হতে তা লঙ্ঘনের খবরে ইসরায়েলের প্রতি চরম ক্ষুব্ধ, বিরক্ত এবং অসন্তুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে হুঁশিয়ারি করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আর একটা বোমাও যেন ইরানে না পড়ে। তবে অস্ত্রবিরতি কার্যকরের ৩ ঘন্টা পার হওয়ার আগেই তা লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইরান ও ইসরায়েল দুই দেশের বিরুদ্ধেই। এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় অস্ত্রবিরতি খসড়ায় সম্মতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভোর থেকে অস্ত্রবিরতি কার্যকর হলেও উচ্চ সতর্ক থাকায় কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে অস্ত্রবিরতি কার্যকরের আগে সংঘাতের ১২তম দিন সোমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করে ইরান। বেরশেবা সহ ইসরায়েলের বিভিন্ন শহরেও ইরানের হামলায় প্রাণহানি হয় অনেকের। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে সবশেষ ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর থেকে নীরব আছে তেহরান। বিরামহীন হামলা পাল্টা হামলা ও ২ সপ্তাহের এই সংঘাতে দেশটিতে ৬০০-র বেশি মানুষ নিহতের খবর নিশ্চিত করেছে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এখনিক সভায় ৮,৯৭৪ কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এখনিক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা সহ ২ প্রকল্প। স্বার্থে বিভাগীয় শহরে ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ। সভায় পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত অন্তত ১৫টি প্রকল্প নিয়ে এখনিক সদস্যদের অবহিত করেন। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। এ সময় কসোভোর রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি এবং সার্বভৌমত্বের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। এ সময় কসোভোর পাশে বাংলাদেশ থাকায় কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশকে কসোভোর গুরুত্বপূর্ণ অংশীদার বলেও সম্বোধন করেন রাষ্ট্রদূত। আর কসোভোতে গ্রামীণ ট্রাস্ট উন্নয়নমূলক কাজের প্রশংসাও করেন লুলজিম প্লানা। বাংলাদেশের জন্য $১৩০ কোটি ঋণ ছাড় দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির সঙ্গে চলমান $৪৭০ কোটি ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির এই অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF-এর সদর দপ্তরে নির্বাহী সভায় বৈঠকে কিস্তি ছাড় করা হয়। এর আগে ৩ কিস্তিতে $২৩১ কোটি পেয়েছে বাংলাদেশ। আর চতুর্থ কিস্তির অর্থ গত বছরের ডিসেম্বরে পাওয়ার কথা ছিল, তবে শর্ত না মানায় শেষ পর্যন্ত তা ঝুলে যায়। এরপর গত মে মাসে সমঝোতা হয়, যার আলোকে IMF ঋণের ২ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাবটি নির্বাহী পর্ষদের বৈঠকে উপস্থাপন করা হয়। বৈঠক শেষে IMF-এর উপব্যবস্থাপনা পরিচালক নিগেল ক্লার্ক এক বিবৃতিতে জানান, ডলারের দর বাজারের উপর ছেড়ে দেয়া ও রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্যোগে সন্তুষ্ট তারা। তবে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে কাঠামোগত টেকসই সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এই মুহূর্তে IMF-এর ঋণের কিস্তির ছাড় প্রয়োজন ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানুল মনসুর। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে গুগল পে চালুর অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে জানিয়ে কিছু ব্যাংককে একীভূতকরণ করতেই হবে বলে জানান তিনি। একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। আমরা সেটাই কাজ করছি। আমরা সফল হব, কোনো সন্দেহ নাই। আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে। আমি চাচ্ছি এটাকে 5%-এর নিচে কমিয়ে আনতে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 6.5 ইত্যাদি। স্টেবিলিটিটাকে ধরে রাখা এবং ফিরিয়ে আনা, আরো স্ট্রঙ্গার ব্যাংক সিস্টেম করতে কিছু একীভূতকরণ করতেই হবে আমাদেরকে। আপনারা হয়তো জেনেছেন আজকেও গতকাল IMF-এর অ্যাপ্রুভালটা, মানে বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে। অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি, কিন্তু এটা দরকার ছিল। যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিল, বিএনপি অবশ্যই তাদের বিচার চায়।
তবে সেটি মব কিংবা হেনস্থার মাধ্যমে নয়। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। যেই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবেন। আর যে কদিন আছেন তারা জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করে নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন তা নিশ্চিত করে। এর আগে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতিতে দেখিয়ে আপিল খারিজ করে আপিল বিভাগ। সবশেষ 4 জুন ইসির ষষ্ঠ কমিশন সভায় জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যু নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে জামায়াতে ইসলামের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, এই রায়ের ফলে সকলকে সাথে নিয়ে গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ তৈরি হয়েছে। সকলকে সাথে নিয়ে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক রাজনীতি করার একটি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। ন্যায় এবং জাস্টিস প্রতিষ্ঠা করার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড পরিচালনা করার জন্য a window has been open, and registration প্রক্রিয়া with its symbol in its original form was prerequisite, and it has been done today. জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে বাংলাদেশ জামায়াত ইসলামীর সামনে বড় ধরনের ভূমিকা পালন করার সম্ভাবনা তৈরি হয়েছে। বছর পর দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এই জন্য জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জাতির আকাঙ্ক্ষা পূরণে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মহান আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন তাহলে আমরা এটা ফিরে পেতাম না। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পিছনে জুলাই অভ্যুত্থানেও যারা অসাধারণ ত্যাগ কোরবানি করে রাজনীতির এই পরিবর্তনে ভূমিকা রেখেছেন, আজকের এই সুক্রিয়া এবং আনন্দের মুহূর্তে সেই অসাধারণ আন্দোলনের জীবনদানকারী এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই সংক্ষিপ্ত ব্রিফিং এখানেই শেষ করছি। মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের মবকে প্রশ্রয় দেওয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না, এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমরা যদি ব্যবস্থা না নিই, আমার যেসব ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। এদিকে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মব ভায়োলেন্স বন্ধ হয়নি, তবে কমেছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে। সিইসিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবার খেলার প্রসঙ্গ। প্রায় 18 বছর পর কলম্বিয়ার সিংহলে স্পোর্টস ক্লাব মাঠে খেলতে নামা জয় দিয়ে রাঙাতে চান বাংলাদেশি কোচ ফিল সিমন্স। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে ফিরছেন মেহেদী হাসান মিরাজ নিশ্চিত করেছেন তিনি। I think there's a lot of confidence from the way we played.
It's not going to be an easy thing to win the match, but that's what we're going to be trying to do. Same thing that we're trying to do in goal. I'm the type of person when I go into a match, I'm looking to win and find the best way to win it. Miraz coming back in, he will do what he has to do, but everybody else still has to do their job. It depends on what we see today. As I say, we haven't seen it, we just got here. এশিয়ান কাপ বাছাই পর্বে অংশগ্রহণের আগে শেষ দিনের মতো দেশে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে সকাল 8টা থেকে অনুশীলন শুরু করে আফ্রিদা রিপারা। বাফুফের ক্যাম্পে থাকা নারীদের সঙ্গে বিকেএসপির ফুটবলাররাও এদিন পিটার বাটলারের সামনে নিজেদের ছাড়িয়ে নেন। টুর্নামেন্টে অংশ নিতে আজ রাত 2:45 মিয়ানমারের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ নারী ফুটবলাররা। আসরের প্রস্তুতি হিসাবে জর্ডানের তৃতীয় সিরিজে আত্মবিশ্বাস যোগাচ্ছে দেশের নারীদের। বাছাই পর্বে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু 29 জুন। কোথায় ভুল হয়েছে, কোথায় ঘাটতি ছিল সেগুলো আমাদের বোঝার ক্ষমতা হয়েছে, কারণ জর্ডান আর ইন্দোনেশিয়ার সাথে খেলার কারণে বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার ওদের সাথে খেলবো, ফাইট করব, ইনশাল্লাহ ফাইট করে আমরা যেন অস্ট্রেলিয়া যেতে পারি। মিয়ানমার অনেক বেশি স্ট্রং, শুধু র্যাঙ্কিং না, তারা 5 বার এশিয়া কাপ কোয়ালিফাইং, এশিয়া কাপ, উইমেন্স এশিয়া কাপ খেলেছে 5 টাইমস, এবং তাদের হোম গ্রাউন্ড সব কিছু মিলিয়ে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। যে টিমটা এখন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র মিলে যে টিম, তারা আমি মনে করি অনেক স্ট্রং টিম। শ্রীলঙ্কায় খেলা সবসময় চ্যালেঞ্জিং, তবে প্রথম টেস্টে যেহেতু বাংলাদেশ ভালো খেলেছে তাই কলম্বোতেও টাইগারদের ধারাবাহিকতা চান হাবিবুল বাশার সুমন। অন্যদিকে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নু মনে করেন টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য অবকাঠামোগত উন্নতির বিকল্প নেই। শ্রীলঙ্কা কিন্তু আমাদের জন্য একটা ডিফিকাল্ট জায়গা, আমরা কিন্তু শ্রীলঙ্কায় ভালো করাটা আমাদের কষ্ট হয় করতে, বাট এবার আমরা খুব একটা প্রমিজিং স্টার্ট করেছি ফার্স্ট টেস্ট ম্যাচে। আমাদের কনসিস্টেন্টলি ভালো করতে, আমরা কিন্তু সেটা করেছিলাম একবার, পাকিস্তানে কিন্তু সেটা করেছি আমরা, পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কাতেও বেটার সাইড ছিল। আই হোপ যে আমরা এই টেস্ট সিরিজে আবার সেটা রিপিট করতে পারবো। অন্যান্য টেস্ট প্লেইং নেশন যেভাবে ডেভেলপ করে গেছে ওদের অবকাঠামো নিয়ে, ওদের স্ট্রাকচার নিয়ে, তো আমরা সেভাবে তার 20% করতে পারিনি। আমরা এখনো ফার্স্ট ক্লাস টিম তৈরি করতে গিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট 72 ঘন্টা আগে ঠিক করতে হয়। এভাবে তো একটা টেস্ট প্লেইং নেশনে এটা চলতে পারে। একটা প্ল্যান করা হয়েছে, এটা ইনশাল্লাহ আশা করি আগামী সিজন থেকে শুরু হবে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।